রেডিওতে স্বাগত। শুরু করব ব্যারিস্টার রাশেদুজ্জামান ফুয়াদ আপনাকে দিয়ে। একটা বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের সময় যখন প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, তখন বরাবরই এই কোর্টে কি কি রায় হবে মোটামুটি আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টাররা আগে থেকে এই বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন বক্তব্যে তারা বলতেন। এই একই অভিযোগ কিন্তু না থাকলেও আওয়ামী লীগ দেশের বাইরে থেকে এই অভিযোগটা তুলেছে যে এটি রাজনৈতিক প্রভাব কিন্তু ছিল না। আপনিও কি তেমনটাই মনে করেন কিনা? যেটাও কি প্রতিহিংসার বহিঃপ্রকাশ? ধন্যবাদ। না, আমি বিচারকে স্বাগত জানাই। বিচারের যে রায় হয়েছে সেটা স্বাগত জানিয়েছি এবং আমরা বিচার শুরুর আগে থেকে বারবার চিফ প্রসিকিউশন এবং তার টিমকে বলেছি যে আমার শত্রুর প্রতিও, যাকে আমি সবচেয়ে ঘৃণা করি, সেই মানুষটাকেও ইনসাফের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না ন্যায্যতার প্রশ্নে। কারণ এটাই হচ্ছে নতুন বাংলাদেশে, যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ বিনির্মাণের শর্ত যে আমি আমার শত্রুর সাথে কি আচরণ করি, তাকে আমি কোন আইন দিয়ে মাপি এবং বিচার করি। অতএব সেই জায়গাতে ন্যায্যতার কোশ্চেনে আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার এবং আইসিটিকে বারবার মনে করিয়ে দিয়েছি যে এইখানে আপনারা কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না, করা উচিত না। এবং দেখেন, আপনাকে যদি, আপনার দর্শকদেরকে যদি আমরা আগের আমলের আইসিটির বিচারের কিছু জায়গার মনে করিয়ে দেই, তাহলে বোঝা যাবে যে আসলে বিচারটা কেমন হয়েছে। প্রথমত দেখেন যে স্কাইপ গেট কেলেঙ্কারি একটা হয়েছিল। স্কাইপ গেট কেলেঙ্কারি যেটা হয়েছে, সেই কেলেঙ্কারির কিছু দৃশ্যপট চিন্তা করেন যে তখনকার ট্রাইব্যুনালের যে বিচারপতি ছিল নিজামুল হক নাসিম, সে বেলজিয়ামে জিয়ার সাথে, ডক্টর জিয়াউদ্দিন নামে একজনের সাথে ফোনে কথা বলছে যে সরকার তো পাগল হয়ে গেছে, একটা রায় দরকার, এখন এই আন্তর্জাতিক আইনটা নিয়ে তো কিছু বুঝি টুঝি না, আমার একটা লেখা পাঠাও। তো সে বলতেছে, কেন, আপনারা তো 600 পৃষ্ঠার একটা রায় তো লেখা পাঠাইছি ইমেইলে, তো ওইটা আপনি দেখেন নাই? বলে যে ইমেল তো একটা পাইছি কিন্তু খুলতে পারি না। তো বলে ওইটা চাপেন, মানে এই লোক তো শুধু ক্রিমিনাল না, ইনকম্পিটেন্ট অ্যাজ ওয়েল। তো সে তো ওই যে ইমেলে অ্যাটাচমেন্ট খুলতে পারতেছে না, জাজমেন্ট। তারপরে হচ্ছে দেখেন, সে ওই জিয়াদ মালুম নামে এক প্রসিকিউটর ছিল, সে বলতেছে যে স্যার আমি খালি খাড়ায়া যাবো, আপনি আমার বয় দিবেন। তো সে কোর্টের ভিতরে, হ্যাঁ স্যার এই বিচার হচ্ছে না, এটা হচ্ছে না, দ্রুত করেন, তাড়াতাড়ি করেন, হাসিনা এটা বলছে তাড়াতাড়ি, এটা আর দেরি করা যায় না। শেখ হাসিনা ফোন দিচ্ছে, রায় কবে দিচ্ছ? শফিক, তখন ব্যারিস্টার শফিক হচ্ছে তখন আইনমন্ত্রী, সে ফোন দিচ্ছে, তোমাদের রায়ের আপডেট কি, কি খোঁজ খবর। এই লেভেলের কনভারসেশন আমরা অনলাইনে দেখেছি, স্কাইপ এক্সপোজ করেছে। এবং তখনকার আপনার লন্ডন ভিত্তিক যে বিখ্যাত ম্যাগাজিন দি ইকোনমিস্ট কিন্তু ওই সময়টার এইটাতে একদম কাভার হেডলাইন করেছিল যে বাংলাদেশে বিচারের নামে কি হচ্ছে স্কাইপ কেলেঙ্কারিতে। দ্বিতীয়ত একটা এক্সাম্পল দেই, দেখেন যে আপনার কিসের ভিত্তিতে বিচারটা করা হয়েছে। কিছু পত্রিকার কাটিং, শাহরিয়ার কবিরদের মতো ঘাদানির এই যে ক্রিমিনাল গ্যাং আছে, মুনতাসির মামুনদের কিছু স্টেটমেন্ট, পত্রিকায় গল্প, কবিতা, উপন্যাস, তখনকার সময় 500-550 মুক্তিযুদ্ধের উপরে অ্যাভেলেবল যত গল্প, কবিতা, উপন্যাস ছিল, সবগুলো এভিডেন্স আকারে কোর্টে হাজির করা হয়েছিল। তৃতীয়ত দেখেন, সুখরঞ্জন বালি মাওলানা সাঈদীর বিরুদ্ধে, যাকে ফোর্স করে নিয়ে আসছে টাকা দিয়ে সাক্ষী দেওয়ার জন্য, তিনি ঢাকাতে আসার পরে সাক্ষী দিতে অস্বীকার করেছেন। তাকে কোর্ট প্রেমিসেস থেকে দিনের আলোতে সিসিটিভি ক্যামেরার ফুটেজের অ্যাভেলেবিলিটির মধ্যে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং সীমান্তের ওই পারে ফেলে দেওয়া হয়েছে। সেই সাক্ষী ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে 5 বছর জেল খেটেছেন। ইন্টারন্যাশনাল কমিউনিটির অবস্থা দেখেন, আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যত দুনিয়ার এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন কাউন্সিল যেটা আছে, এরপরে হচ্ছে ব্রিটিশ বার অ্যাসোসিয়েশন, ব্রিটিশ পার্লামেন্ট, কংগ্রেস। আপনার মনে থাকার কথা যে তখন আমেরিকা একজন স্পেশাল অ্যাম্বাসেডর অ্যাট লার্জ দিয়েছে শুধুমাত্র এই বিষয়টাকে দেখভাল করবার জন্য। একজন অ্যাটর্নি, একজন খুব মার্কিন ফেমাস আইনজীবীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল মার্কিন সরকারের পক্ষ থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাসেলস থেকে শুরু করে টোটাল ইন্টারন্যাশনাল কমিউনিটি রিপিটেডলি তারা রেজ করেছে কনসার্ন যে এই মামলাটা ফেয়ার হচ্ছে না, এখানে প্রসিডিংস ফেয়ার হচ্ছে না, আন্তর্জাতিক অথবা দেশীয় আইনের যে মান, সেই মান বজায় রাখা হচ্ছে না। এবং তারা সাহায্য পর্যন্ত অফার করেছে। আপনি জানেন যে এরকম অনেক গণহত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন দেশে হয়েছে, এখনো কয়েকটা বিচারিক আদালত চলমান আছে। তারা সাহায্য করতে অফার করেছে সরকারকে, সরকার সেই সাহায্য নেয় নাই। এরপরে দেখেন যে আপনার এই বিচারিক আদালতে ফাঁসি হয়েছে
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরকে কিডন্যাপ করা হয়েছে। শহীদ মীর কাশেম আলী যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার ছেলে ব্যারিস্টার আরমানকে কিডন্যাপ করা হয়েছে। তাহলে দেখেন যে বিচারটা তো জিঘাংসা লেভেলে চলে গেছে, প্রতিশোধ লেভেলে চলে গেছে। এই পরিবারের এমন সদস্য ছিল, ধরেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওনার ছেলে একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করত, সরকারের গোয়েন্দা সংস্থা সেই কোম্পানিকে বাধ্য করেছে তাকে ডিসমিস করতে। এই লেভেলের তাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার দেশ ছাড়া হয়ে গেছে, চিকিৎসা নিতে পারে নাই, আত্মীয় স্বজনদেরকে হেনস্থা করা হয়েছে। এর কোনটা গত 1 বছরে শেখ হাসিনার সাথে করা হয়েছে? যেগুলোকে আমরা বলছি বিচারিক যে জায়গাগুলো আপনি দেখবেন, বিবেচনা করবেন যে একটা ভালো বিচার হচ্ছে কিনা। এরপরে দেখেন শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে যে ফ্যাসিবাদী আন্দোলন শুরু হয়েছিল, হতে হাসিনা ফাঁসি চাই ফাঁসি চাই, কতে কাদের ফাঁসি চাই ফাঁসি চাই, কতে আসাদুজ্জামান কামাল ফাঁসি চাই ফাঁসি চাই, কোনো স্লোগান দিয়েছে? গণ অভ্যুত্থানের পক্ষের আমরা কেউ কি বলেছি যে আমরা হাসিনার ফাঁসি চাই যে কোনো মূল্যে? আমরা বারবার বিচারের কথা বলেছি। কোন শহীদ পরিবার বলেছে যে কোনো মূল্যে হাসিনাকে ফাঁসি দিতে হবে? এই দাবিকেও তুলেছে। সবাই বিচারের কথা বলেছে। তাহলে টোটাল এনভায়রনমেন্ট দেখেন এবং তখনকার রাষ্ট্র কাঠামো দেখেন, বর্তমান রাষ্ট্র কাঠামো দেখেন, তখনকার সরকার সবাই মিলে দিনে রাতে এটা নিয়ে যে